ছি উজাইন, ছি। তোর একটা বাচ্চা আছে, আর তুই নিজের বন্ধুর 16 বছরের মেয়ের চুলে এইভাবে নিষেধক হয়ে যাচ্ছিস। কন্ট্রোল ইউর সেলফ উজান। কথাগুলো নিজের মনেই নিজেকে বলতে লাগলো উজাইন। ডিনারের টেবিলে সেই ঘটনার পর দীর্ঘ 2 দিন কেটে গেছে। ইনশিরা উজাইনের সাথে কোনো কথা বলেও নি, আর তার সামনেও পড়েনি। উজাইন এতে কিছুটা অবাক হলে আজ সকালে বারান্দায় উমায়রকে বসেছিল, আর নিচের বাগানে ইনশিরা তার বাবার কোলে মাথা রেখে দোলনায় শুয়ে গল্প করছিল। উজাইন ওই দিকেই তাকিয়েছিল। কেন জানি এই 2 দিনের অবহেলা, দূরত্ব তার সইছে না। কেমন যেন খালি খালি লাগছে। সে হয়তো সত্যি এই কিশোরীর মায়ায় আটকে গেছে। সে কি সত্যি ইনশিরার উপস্থিতি চায় নিজের জীবনে? তবে কেন এত দূরত্ব, এত বাধা? চাইলে কি সব নিজের মতো করে নেওয়া যায় না? এইসব ভাবতে গিয়ে তার মনে হচ্ছিল যদি মরেই যেত তাহলে বাঁচতে পারত বোধ হয়। সে আবারও নিজের মন আর মস্তিষ্কের দ্বিধায় চলে গেল, আর মনে মনে ভাবলো, তাহলে কি সত্যি মেয়েটার মোহ কেটে আসছে? 16 বছরের ক্ষণিকের আবেগ হয়তো এবার শান্ত হচ্ছে। এটি বেস্ট সুযোগ। এই সুযোগ ওর সাথে ডিভোর্সের ফাইনাল কথাটা বলে ফেলা উচিত। আজ বিকেলবেলা উজাইন পুরো বাড়ি খুঁজলো, কিন্তু ইনশিরাকে পেল না। চিলেকোঠার সিঁড়ির এখানে এসে খেয়াল করলো ইনশিরা একাকী ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। রোদ পড়ে আসছে, মৃদু বাতাস বইছে। ইনশিরা তখন আসরের নামাজ পড়ে ছাদে দাঁড়িয়েছিল। কেন জানি তার ভালো লাগছে না। উজাইন ধীর পায়ে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল এবং খুব সাবধানে ইনশিরার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো, আর কণ্ঠস্বর যতটা সম্ভব ঠান্ডা ও গম্ভীর করেই, এনচিরা, অনেক হয়েছে। সবকিছু আরো বেশি এলোমেলো হওয়ার আগেই চলো আমাদের ডিভোর্সটা নিয়ে নেওয়া যাক। এই অহেতুক জেদটা এবার ছেড়ে দাও। লাইফটা অনেক সুন্দর এনচিরা। বড় হও, নিজের স্টাডিতে ফোকাস করো। নিশ্চয়ই ফিউচারে তোমার বয়সের খুব ভালো কেউ অপেক্ষা করছে তোমার জন্য। একদমই কথাগুলো বলে একটা শ্বাস নিল উজাইন। ও কথা শেষ হতেই ইনশিরা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। তার ডাগর চোখ দুটো জলে টলমল করছে, ঠোঁট দুটো অভিমানে কাঁপছে। উজাইনের বুকের ভেতরটা এক ঝটকায় দুমড়ে মুচড়ে উঠল। ইনশিরার এই ক্রন্দনরত মায়াবী চাহনি তো উজাইনের একমাত্র ধ্বংস। ও সামনে এলে উজাইনের সব পুরুষালী অহংকার ধূলিসাৎ হয়ে যায়। আমার কোনো ভালো মানুষকে লাগবে না, আপনার মতো এই খারাপ মানুষকেই লাগবে আমার। ইনশিরার মুখে নিজেকে খারাপ মানুষ শুনে প্রফেসর উজাইন একদম আকাশ থেকে পড়ল। সে মনে মনে চরম অবাক হয়ে ভাবল, আজব তো, এই মেয়ে একটা বলে আরেকটা বলছে। আমি ওর ভালোর জন্য বলছি, আর ও আমাকে ভিলেন বানাচ্ছে। আমার সংসার করতে চায়। উজাইন যখন মুখ খুলে ওকে কিছু বলতে যাবে ঠিক তখনই ইনশিরা উজাইনের আরও এক ধাপ কাছে এসে দাঁড়ালো। তার চোখে তখন এক অদ্ভুত আত্মসমর্পণ। ইনসিতা খুব আকুতি ভরা নিচু গলায় বলল, আ- আমি আপনার সব কথা শুনবো। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো। একদম আপনার বাধ্য বউ হয়ে থাকবো উজাইন সাহেব। তাও প্লিজ দোহাই লাগে, আমাদের আলাদা হওয়ার কথা বলবেন না। উজাইনের দমটা যেন আটকে গেছে। সেও তো চায় না, কিন্তু বন্ধুত্ব, সমাজ, সম্পর্ক এসব তো চাইলেও বাদ দেওয়া যায় না। ঠিক তখনই নিচে থেকে ইরা কড়া গলায় ওকে ডেকে উঠলেন। ইনসিরা, নিচে আয়। ইনশিরা ওনার কোনা দিয়ে চোখ মুছতে মুছতে দ্রুত ছাদ থেকে নেমে চলে গেল। উজাইন শূন্য ছাদে একদম একা দাঁড়িয়ে রইল। তার চারপাশে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে এলো। সে ছাদের রেলিংয়ে হাত রেখে দিগন্তের শূন্য আকাশের দিকে তাকিয়ে রইল। ওই বিয়ের 3টার পর থেকে উজাইন একটা রাতও শান্তিতে ঘুমাতে পারেনি। প্রতিটা মুহূর্ত সে ইনশিরার মায়ায় পড়েছে। সে শূন্য আকাশে তাকিয়ে নিজের অজান্তে খুব নিচু স্বরে গুনগুন করে গেয়ে উঠল, চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমাকে চাই। জলসানো রাতে এ পোড়া বড়াতে তুমি আমার অন্ধকার আর রোশনা। করনি শিলতা মাখানো দিনেরা ঢলে পরে রাতে, তারপর রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই, বেড়াতে যাই, তোমাকে পাই।
উজাইনের বুকের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে নিজের মনে তীব্র হাহাকার করে ভাবল, কেন কেন তুমি আমার জীবনে এত সময় এলে ইনশিরা? একটু আগে এলে কি হতো? ছাদ থেকে মন খারাপ করে এবং চোখ মুছতে মুছতে ইনশিরা যখন ধীর পায়ে নিচে নেমে এলো, ড্রয়িং রুমে তখন একটা থমথমে পরিবেশ। সোফায় বসে আছে হীরা এবং রাইমা। রাইমা উজাইনের সাথে ইনশিরার যে কোনো ধরনের মেলামেশা সে কেন জানি একদম সহ্য করতে পারছে না। ইনশিরাকে ওভাবে লাল হয়ে থাকা চোখ আর বিষণ্ণ মুখ নিয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখেই রাইমার ঠোঁটের কোণে এক কুটিল চতুর হাসি ফুটে উঠল। সে চায়ের কাপটা টেবিলে রেখে ইনশিরার দিকে সোজা তাকিয়ে বাঁকা স্বরে বলল, কি রে ইঞ্চি, ছাদ থেকে একলা নামলি যে? তোর ওজান আঙ্কেলও তো উপরেই ছিল। তা আজকাল দেখছি পড়ার টেবিল ছেড়ে সারাক্ষণ ওজান ভাইয়ার পেছনে ঘুরঘুর করিস। রাইমার এই অপমানজনক খোঁচা আর উজাইনের সাথে তার পবিত্র সম্পর্ককে নিয়ে এমন সস্তা ইঙ্গিত করাটা ইনশিরার বুকে তীরের মতোই বিঁধল। তার মুখ রাগে আর অপমানে মুহূর্তেই লাল হয়ে গেল। তার ভেতরের বাঘিনী রূপটা জেগে উঠল। রাইমার দিকে এক তীব্র জ্বলন্ত চাউনি ছুড়ে দিল। খুব দৃঢ় ধারালো অথচ ঠান্ডা গলায় ফুপুকে জবাব দিল, ওনার সাথে আমার আবার কিসের কথা হবে? তুমি যেভাবে পড়াশোনার জন্য হেল্প চাও এমন করি না, নর্মালি কথা হয়। কথাটা বলেই ইনশিরা নিজের মায়ের দিকে আর তাকালো না। সে হনহনিয়ে ড্রয়িং রুম পেরিয়ে সোজা নিজের বেডরুমের দিকে চলে গেল এবং ধরস করে দরজা বন্ধ করে দিল। রাইমা ইনশিরার এই কড়া মুখের ওপর দেওয়া জবাব শুনে রাগেই ফুসতে ফুসতে নিজের হাত মুঠো করে সোফায় বসে রইল। আর এরা নিজের মেয়ের এই অবাধ্য আচরণ দেখে কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাত তখন 10:30। উজাইন নিজের ঘরে বিছানায় শুয়ে ছটফট করছিল। ছাদের ওপর ইনশিরার সে ক্রন্দনরত মুখ আর বুক ভাঙা আকুতি, আমি আপনার সব কথা শুনবো, একদম আপনার বাধ্য বউ হয়ে থাকবো উজাইন সাহেব, তাও আলাদা হওয়ার কথা বলবেন না। উজাইনের মগজে হাতুড়ির মতো অনবরত আঘাত করছিল সেই কথা। তার স্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার সব গাম্ভীর্য আজ এক কিশোরীর কান্নার কাছে এসে ধুলোয় মিশে গেছে। সে বিছানা থেকে উঠে ডেস্কে গিয়ে বসলো এবং ল্যাপটপটা অন করার চেষ্টা করলো নিজের মন ডাইভার্ট করার জন্য। ঠিক তখনই ঘরের দরজায় কোনো আওয়াজ না করে খুব ধীর পায়ে ভেতরের দিকে প্রবেশ করলো ইনশিরা। উজাইন চমকে উঠে তাকালো। ইনশিরার পরনে তখন একটা সাধারণ সুতির 3 পিস, চুলগুলো পিঠে ছড়ানো। তার হাতে একটা মগ, যেখান থেকে ধোয়া ওঠা চমৎকার ব্ল্যাক কফির সুবাস পুরো অন্ধকার ঘরটায় ছড়িয়ে পড়ছে। ইনশিরা কোনো কথা না বলে খুব শান্ত মুখে কফির মগটা উজাইনের ল্যাপটপের পাশে ডেস্কে রাখলো। তারপর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে আবার দরজার দিকে ফিরে চলে যেতে নিল। ও আর উজাইনের কোনো রুক্ষ ধমক বা ডিভোর্সের কথা শুনতে চাচ্ছিল না। কিন্তু ইনশিরা যখনই দরজার কাছাকাছি পৌঁছালো, উজাইনের সমস্ত কন্ট্রোল আর সামাজিক ভয় 1 সেকেন্ডেই ভেঙে চুরমার হয়ে গেল। সে নিজের চেয়ার ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালো এবং দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ইনশিরার একটা নরম ফর্সা হাত নিজের শক্ত বলিষ্ঠ হাতের মধ্যে থপ করে চেপে ধরল। ইনশিরা তীব্রভাবে কেঁপে উঠল। সে থমকে দাঁড়িয়ে আস্তে করে ঘাড় ঘুরিয়ে উজাইনের দিকে তাকালো। উজাইনের চোখের মনি তখন এক অবদমিত আকাঙ্ক্ষায় আর মায়ায় জ্বলজ্বল করছে। তার নিজের নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে। উজাইন ইনশিরার হাতটা নিজের হাতের মুঠোয় আরো শক্ত করে চেপে ধরে খুব নিচু, কাঁপানো ও নেশাতুর গলায় বলল, তুমি নিজেকে আমার বাধ্য বউ বলছো কেন? ওয়াই আর ইউ ডুইং দিস টু মি? তুমি কি বুঝতে পারছো না? ওটা জাস্ট পরিস্থিতির চাপে পড়ে তোমাকে একটা বড় বিপদ থেকে বাঁচানোর জন্য করা একটা ভুল বিয়ে ছিল। ওটার কোনো ভবিষ্যৎ নেই। ইনশিরা নিজের হাতটা ছাড়ানোর কোনো চেষ্টা করল না। সে ধীরে ধীরে পুরো শরীরটা ঘুরিয়ে উজাইনের একদম মুখোমুখি এসে দাঁড়ানো। তাদের মাঝখানে দূরত্ব তখন মাত্র কয়েক ইঞ্চি। আরেকজনের তপ্ত নিঃশ্বাস অন্যজনের ঠোঁটে এসে আছড়ে পড়ছে। ইনশিরা উজাইনের ওই চলন্ত চোখের দিকে সরাসরি তাকিয়ে এক মায়াবী ও জেদে হাসি দিল। সে উজাইনের বুকের কাছাকাছি নিজের মুখটা এনে অত্যন্ত গভীর ও শান্ত গলায় বলল, পরিস্থিতি যাই হোক না কেন উজাইন সাহেব, ওই অভিশপ্ত রাতে 3 বার কবুল তো আপনি নিজের মুখেই বলেছিলেন, তাই না? ইসলামিক আর আইনি মতে আমি আপনার সম্পূর্ণ বৈধ স্ত্রী। সাথে হ্যাঁ লাভ ইনশিরা, বারবার সে এক। কেন? পরিস্থিতি আজীবন এক থাকে না প্রফেসর সাহেব।
কিন্তু মুখের ওই পবিত্র কবুল শব্দটা কিন্তু আজীবনের জন্য আমার তাকদিরে সিল মেরে দিয়েছে। এটাই একমাত্র সত্যি। ইঞ্চির আর এই ম্যাচিওরদের মতন যুক্তি আর তার গায়ে বুনো ফুলের সুভাষ তার সমস্ত স্নায়ুকে এক সেকেন্ডে অবশ করে দিল। উজাইনের তীব্র ইচ্ছা করছিল ইনশিরাকে এক টানে নিজের শক্ত বুকের ভেতর পিষে ফেলতে, বলতে, হ্যাঁ তুমি শুধুই আমার। কিন্তু তার চিরশত্রু হলো অপরাধ বোধ আর এই সমাজ তাকে পাথরের মতো আটকে রাখল। উজাইন আর ইনশিরার মধ্যকার এই তীব্র দমবন্ধকর অস্বস্তিকর নীরবতার মাঝে হুট করে ঘরের দরজার ভেজানো পর্দাটা একপাশে সরে গেল। উমায়ের আধো আধো কিউট গলায় চোখ ডলতে ডলতে ঘরে ঢুকে বলল, পাপা, ইসিলা, আমি একা একা ভয় পাচ্ছি। ছোট উমায়ের নিজের ডাইনোসর প্রিন্টের নাইট স্যুটটা পরে এক হাতে একটা কিউট টেডি বিয়ার্ডের কান ধরে চোখ ডলতে ডলতে ওদের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে। ছেলের এই আকস্মিক ও নিষ্পাপ কণ্ঠস্বর শোনা মাত্রই উজাইন আর ইনশিরা দুজনে এক সেকেন্ডে যেন এক তীব্র বিদ্যুতের ধাক্কায় বাস্তবে ফিরে এলো। উজাইন চরম অপ্রস্তুত ও লজ্জিত হয়ে এক ঝটকায় ইনশিরার হাতটা ছেড়ে দিয়ে দুই পা পিছিয়ে গেল। তার নিজের কানের দুপাশ দিয়ে তখন যেন লাভা ছুটছে। সে তাড়াতাড়ি নিজের শার্টের কলারটা ঠিক করার ভান করতে লাগলো। সে এক নিমিষেই এক দায়িত্বশীল মাই রূপ ধারণ করলো। ইনশিরা ফ্লোরে হাঁটু কেটে বসে নিজের দুই হাত বাড়িয়ে উমায়েরকে এক লাফে নিজের কোলে ঘেঁষে বুকের ভেতর টেনে নিল। উজাইন যেন বারবার মুগ্ধ হয়ে যায়। এইটুকুনি মেয়ে এত গোছানো। ইনশিরা উমায়ের মাথায় হাত বুলিয়ে উজাইনের দিকে তাকে কড়া গলায় বলল, বাচ্চার ওপর কোনো দায়িত্ব নেই আপনার? রাত 10টা বাজতে চলে, এখনো বাচ্চাটাকে ঘুম পাড়ালেন না? আমাদের ব্যাপারে তোমাকে এত ভাবতে হবে না ইনশিরা। উজাইন নিজের গাম্ভীর্য বজায় রেখে ঠান্ডা গলায় বলে। তখন ইনশিরা একটু ঘাড় তাড়া করে বিষণ্ণ হেসে খোঁচা দিয়েই বলল, হ্যাঁ তা তো বটেই। আমি কেন আপনার কথা ভাবতে যাব? আপনার যত্ন নেওয়ার জন্য আর ফুপি তো আছেই। বলি ইনশিরা উমায়েরকে শক্ত করে কোলে চেপে ধরে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। উজাইনের মুখের ওপর এক চিলতে রাগি চাউনি ছুড়ে দিয়ে হনহনি উমায়ের ঘর থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেল। উজাইন ইনশিরা যাওয়ার পথের দিকে তাকে হাঁ করে অবাক হয়ে রইল। তার ঠোঁটের কোণে এক অজান্তে অদ্ভুত হাসি ফুটে উঠল। সে নিজের মনে মনে বিড়বিড় করে বলল, এ মেয়েটার জেদ আর জেলাসি এক ফোঁটাও কমেনি। আগেও যেমন একঘয়ে ছিল, এখন যেন তার তীব্রতা আরও দ্বিগুণ হয়ে গেছে। ইনশিরা উমায়েরকে নিজের রুমে নিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিল। উমায়ের ঘুমিয়ে যাওয়ার পর সে নিজের ড্রেসটা একটু করে ডাইনিং টেবিলের দিকে গেল রাতের ডিনারের জন্য। আজ নানা ঝামেলার কারণে ওদের ডিনারের সময়টা একটু লেট হয়ে গেছে। ঘড়িতে তখন রাত প্রায় 11টা। ডাইনিং টেবিলে পুরো পরিবার খেতে বসেছে, শুধু জাহির আর দাদি ছাড়া। ওরা বাড়িতে নেই, গ্রামে গেছে। ইনশিরা ডাইনিংয়ে পা রাখা মাত্রই তার পুরো শরীর রাগে আবারও রেডি করে উঠল। সে দেখল রাইমা এখনও সুযোগ বুঝে একদম উজাইনের পাশে চেয়ারটা দখল করে বসে আছে এবং অনর্গল হেসে হেসে উজাইনের সাথে কথা বলছে। ইনশিরা এক পলক সেই দৃশ্যটা দেখে নিজের ক্ষোভ চেপে উজাইনের ঠিক বিপরীত পাশে একটা চেয়ারে গম্ভীর মুখে খেতে বসলো। উজাইন আর চোখে ইনশিরার ওই থমথমে আর রাগে লাল হয়ে থাকা ফেসটা দেখে এক সেকেন্ডে বুঝে গেল যে ইনশিরা ভেতরে ভেতরে একদম ফেটে পড়ছে। রাইমার ওভাবে ঘেঁষে বসা যে ইনশিরা সহ্য হচ্ছে না তা উজাইন স্পষ্ট বুঝতে পারছিল। সে নিজের মনে তীব্র আতঙ্ক আর রোমাঞ্চ নিয়ে রাইমাকে ধুয়ে দিল। উফ রাইমা, বোন আমার, তুই দয়া করে আমার পাশ থেকে একটু দূরে যা না। আমার বউটার আগে একদম কাঁপছে, একটু পরে ও নির্ঘাত কোনো একটা ধামাকা করবে। তখন রাইমা উজাইনের আরও একটু কাছাকাছি এসে ওর লন্ডনের ইউনিভার্সিটি আর পড়াশোনা নিয়ে অনর্গল কথা বলতে শুরু করলো। আর কথার এক ফ্লোতে সে উজাইনের ফর্সা হাতটা হঠাৎ করে নিজের হাতের মুঠোয় ধরে ফেলল। উজাইন রাইমার এই স্পর্শে চরম থতমত খেয়ে গেল। সে ছট করে নিজের হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করল। টেবিলের উপাশে বসে থাকা ইনশিরার পক্ষে এই দৃশ্য হজম করা আর কোনোভাবেই সম্ভব হলো না। নিজের বরের হাত অন্য একটা মেয়ে এভাবে সবার সামনে ধরেছে, এটা দেখার পর তার তারুণ্যে মাথা পুরো গরম হয়ে গেল। সে নিজের হাতে ভাতের লোকমাটা প্লেটে ধপাস করে ফেলে বলল, উফ আল্লাহ, এই মুহূর্তে আমার একটা খুন করতে মন চাইছে।
ইনশিরার এই আচমকা করা চিৎকার আর এমন কথা শোনা মাত্রই ডাইনিং টেবিলে সবার মুখের খাবার মাঝপথেই আটকে গেল। পিনপতন নীরবতার মাঝে সবাই হাঁ করে ইনশিরার দিকে তাকালো। জারিফ ইনশিরার এই রুদ্রমূর্তি দেখে নিজের চামচটা রেখে হেসে বলল, কিরে আম্মু আমার, হঠাৎ খাওয়া ছেড়ে ওমন খুনের কথা বলছিস কেন? কি হয়েছে তোর? কার ওপর এত রাগ? ইনশিরা আম্মু অবাক। এটা বিকালেই সেই আচরণ নিয়ে কিছুটা ক্ষিপ্ত ছিল। বাবার অতি আদরে এই অবস্থা মেয়েটার। এরা ওর দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, এসব কোন ধরনের কথা? উজাইন চরম অস্বস্তিতে একটা শুকনো ঢোক গিলল। সে খুব ভালো করে বুঝতে পারছে তার পিচ্চি বউ এখানে কার খুনের কথা বলছে এবং কেন বলছে। সে আর চোখে ইনশিরার ওই জ্বলন্ত চোখ দুটোর দিকে তাকালো। চাচুর প্রশ্নের জবাবে ইনশিরা নিজের রাগটা 1 সেকেন্ডে সামলে নিয়ে খুব স্বাভাবিক হওয়ার ভান করলো। সে টেবিলে বসে সবার দিকে তাকিয়ে খুব ফ্রেন্ডলি এবং বাস্তববাদী একটা লুক দিল। ইনশিরা ছোটবেলা থেকেই তার বাবা মায়ের সাথে বন্ধুর মতো মেলামেশা করে, তাই নিজের লাইফের বা বান্ধবীদের সব কথাই সে অকপটে শেয়ার করতে পারে। সে তার বয়সে বাকি মেয়েদের মতো অতিরিক্ত ন্যাকামি বা ঢং একদমই পছন্দ করে না। সে অনেক বাস্তববাদী এবং গোছানো একটা মেয়ে। ইনশিরা খুব ক্যাজুয়াল গলায় জাহিরের দিকে তাকিয়ে বলল, আসলে চাচ্চু, আমার ফ্রেন্ড সুমি আছে না, যার এঙ্গেজমেন্টে আমরা গিয়েছিলাম? হ্যাঁ, ওই যে ওয়াসিম ভাইয়ের মেয়ে। আজ ও খুব কান্না করছিল। ও জানতে পেরেছে যে ওই ছেলেটার চরিত্র একদমই সুবিধার না। এসব সস্তা মানুষ আমার একটুও পছন্দ না। সুমির অনুষ্ঠানের কথা শুনেই উজানের চোখে সেই প্রত্যেকটা মুহূর্ত ভেসে উঠল। কিভাবে সে নিজেকে এই জেদি মেয়েটার জন্য বৈধ করেছিল, কিভাবে কবুল বলেছিল। হ্যাঁ, ওদিনেই ওরা এই পবিত্র এবং হালাল বন্ধনে আবদ্ধ হয়েছিল। এতে কি ইনশিরার দোষ ছিল? এসব কি তার প্রাপ্য? আচ্ছা, ওটা না হয় তাকদিরে ছিল। ইনশিরারও ছোট মানুষ, মৌকে ভালোবাসা বলছে, কিন্তু সে কি করে এই পিচ্চিটার মায়ায় পড়ে গেল? যতই বলুক মানি না, কিন্তু এটা তো সে অস্বীকার করতে পারবে না। সে নিজের মনে আফসোস এই যে ওই দিনটাই ছিল উজাইনের লাইফের সবচেয়ে বেদনাদায়ক, কারণ ওদিনেই তারা নিজেদেরকে নিজের বলে পেয়েছিল, কিন্তু পেল না পূর্ণতা। জারিফ ইনশিরার কথাই সায় দিল, জোরে টেবিল চাপড়ে বলল, একদম ঠিক বলেছিস রে আম্মু। চরিত্রহীন এমন সস্তা ছেলেদের আক্ষরিক অর্থেই খুন করে ফেলা উচিত। সুমিকে বলিস ওই বিয়ে ভেঙে দিতে। উজাই নিজের প্লেটের দিকে তাকিয়ে চামচটা শক্ত করে ধরে মনে মনে এক বুক আতঙ্ক আর হাহাকার নিয়ে বলল, এখানে তো আমার মৃত্যুর বর্ণনা জারি করা হচ্ছে। একদিকে শয়তান বউ পরোক্ষভাবে আমাকে চরিত্রহীন বানাচ্ছে, আর অন্যদিকে ওর চাচা মিলে আমাকে খুন করার প্ল্যান করছে। উফ, আমি কিছুতেই মেয়েটার পেঁচানো বুদ্ধির সাথে পেরে উঠছি না। উজাইনার মুখে কোনো কথা না বলে খুব ভদ্র ছেলের মতো চুপচাপ নিজের ডিনার শেষ করলো। একটা কথাও বলল না, ইনশিরার দিকেও তাকালো না, আর মনে মনে প্রতিজ্ঞা করলো এই রাইমার থেকে 100 হাত দূরে থাকতে। 35 বয়সে কেউ কোনো কলঙ্ক দিতে পারেনি, আর এখন এই পুচকে ডাইনি ওকে এসব বলবে, দোষারোপ করবে, যে কিনা 35টা বছর একাই পার করেছে। বর্তমানে সুন্দর বউ থাকা সত্ত্বেও নিজেকে সংযত রেখেছে, তাও এই শয়তান বউ ওর চরিত্রে সন্দেহ করে। রাতের ডিনার শেষ করে উজাইন নিজের রুমে চলে গেল। প্রায় 20 মিনিট পর এক বুক অস্বস্তি নিয়ে ধীরে পায়ে ইনশিরার বেডরুমের দিকে এগিয়ে গেল ঘুমন্ত উমারকে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ইনশিরা তখন নিজের পড়ার টেবিলে চেড়ে বসেছিল, কটমট করে রাগী চোখে উজাইনের দিকে তাকিয়েছিল। উজাইন ঘরে ঢুকে উমায়ের দিকে না তাকিয়ে প্রথমে ইনশিরার সামনে এসে দাঁড়ালো। সে নিজের ভিতরের অস্বস্তি কাটাতে চাইল, বউকে জবাবদিহি দিতে চাইল। উজাইন খুব নিচু কিন্তু গম্ভীর গলায় বলল, ইনশিরা, তুমি ডাইনিং টেবিলে এমন সস্তা কথা কেন বলছিলে? তোর ফুপুকে তো আমি নিচে গিয়ে বলি না আমার হাত ধরতে বা আমার পাশে বসতে, সে নিজেই তো। ইনশিরা পড়ার টেবিল থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে উজাইনের কথার মাঝখানেই ধারালো খোঁচা দিয়ে বলল, ও আচ্ছা, সব দোষ ফুপির। আসলে বেহায়া পুরুষদের তো মুখ ফুটে কিছু বলতে হয় না, অন্য কোনো মেয়ে নিজে থেকে হাত বাড়ালেই তারা গলে যায়। উজাইনের পুরুষালী এগোতে এ বেহায়া পুরুষ শব্দটা তীরের মতো গিয়ে বিঁধল। সে এক কদম এগিয়ে এসে ইনশিরার চোখ বরাবর তাকিয়ে চোয়াল শক্ত করলো। উজাইন তীব্র কড়া ও রুক্ষ গলায় বলল, বেহায়া? আমি বেহায়া? এসবের মানে বলছো তুমি? তোমার সাথে কিছু করেছে? বলে সেও কিছুটা এগিয়ে গেল। ইনশিরার একটু অস্বস্তি লাগলো, একটু পিছিয়ে কিন্তু সাহস নিয়ে বলে উঠল,
কি করবেন? ছাড় পেতে একদিন। তোমার লজ্জা করো না? নিজের বাবার বয়সী লোককে, যেখানে তোমার বাবার বন্ধু, তাকে ভালোবাসি বলে ঘুরে বেড়াতে? আপনি আব্বুর 3 বছরের ছোট, সো আপনি ওনার সমবয়সী না। আর যেখানে আপনার লজ্জা করে না বউয়ের। উজাইনের তাকে কথা বাড়াতে দিল না। তার এই সরল যুক্তি শুনে সে থমকে গেল। তার মাথাটা যেন ফেটে যাচ্ছে। ডোন্ট ক্রস ইউর লিমিটস ইনশিরা। তুমি কি ভুলে গেছো আমি কে? ইনশিটা ভয় পাওয়ার বদলে আরও এক পা এগিয়ে এসে উজাইনের কাছাকাছি এলো। উজাইনের নাকের টাকায় তখন ইনশিরা সেই চেনা বুনো ফুলের সুবাস এসে আছড়ে পড়ছে। আমি বিন্দুমাত্র ভুলিনি উজাইন সাহেব। খুব ভালো করেই মনে আছে আমার স্বামী হন আপনি। আবার একই কথা। উফ ইনশিরা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওই বিয়েটা জাস্ট বাদ দাও, তোমার সাথে কথা বলে লাভ নেই। বলেই উজাইনার এই মায়ার ঘরে এক সেকেন্ডও দাঁড়াতে চাইল না। সে উমায়েরকে নিয়ে চলে গেল। ইনশিরা এক গভীর রহস্যময়ী বিজয়ের মুচকি হাসি দিল। খুব নিচু ও মায়াবী স্বরে মনে মনে বলে, বিয়েটা পরিস্থিতির কারণে হয়েছিল, তা তো শুধু আপনিই জানেন উজাইন সাহেব। কিন্তু এমনও তো হতে পারে ওই রাতটা পূর্ব পরিকল্পিত ছিল। এরপর একটা দিন পার হয়ে যায়। দুজনেই এক অদৃশ্য বিরহে ছটফট করছে। পরদিন সন্ধ্যাবেলা ইনশিরা স্টাডি রুমে উমায়েরকে নিয়ে খেলছিল। প্রায় 4 বছরের উমায়ের এখন আধো আধো করে বেশ অনেক কথাই বলতে পারে। বিয়ের পর থেকেই ইনশিরা ওকে চুপচাপ মা ডাকা শেখানোর চেষ্টা করে চলেছে। আজকেও সে উমায়েরকে কোলে নিয়ে বলেছিল, বলো তো বাবা আম্মু। উমায়ের ইনশিরার গাল দুটো হাত দিয়ে চেপে ধরে হঠাৎ করেই স্পষ্ট গলায় বলে উঠল, আম্মু। ইনশিরা এক পলক থমকে যায়। তার সারা মুখে যেন এক অপার্থিব আনন্দ ছড়িয়ে পড়ল। তখন করিডোর দিয়ে উমায়েরকে নিতে আসার সময় উজাইনের কানে শব্দটা গেল। নিজের বাচ্চার মুখে ইনশিরার জন্য এই ডাক শুনে এক মুহূর্তের জন্য উজাইনের বুকটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। কিন্তু ঠিক তার পরের মুহূর্তে তার মনে এক তীব্র ভয় আর রাগ চড়া দিয়ে উঠল। সে ভাবল, না, এই মায়া দিন দিন বেরিয়ে চলেছে। এই মায়া থেকে বের হওয়া আর সম্ভব না। ও আমাদেরকে অভ্যস্ত করে দিচ্ছে। উজাইন হনহন করে ঘরে ঢুকে ইনশিরার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে উঠল। উজাইন খুব কড়া গলায় ইনশিরাকে বলল, ইনশিরা, ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি ও মায়েরকে এসব কি শেখাচ্ছ? ও তোমাকে কেন মা ডাকবে? তুমি এখানে দাঁড়িয়ে থাকো, এক পা নড়বে না। বলে উজাইন উমায়ের কে ইনশিরার কোল থেকে প্রায় কেড়ে নেওয়ার মতো করে তুলে নিল। ইনশিরা আচমকা এমন হতে সে কিছু বলতে পারল না। বাইরে গিয়ে উমায়েরকে দাদির কাছে দিয়ে সে আবারও রাগ নিয়ে ইনশিরার রুমে ফিরে এলো এবং দরজাটা টেনে দিল। উজাইন ইনশিরার সামনে এসে বুক টান পড়ে দাঁড়ালো। তার চোখের মুখে এক অদ্ভুত নির্মমতা। তবু ইনশিরা হা করে তাকিয়েছিল ওর দিকে। কেন জানি এই লোকটাকে দেখলে অস্বস্তি লাগে, আবার শান্তিও লাগে, লেগে গেলেও ভালো লাগে। উজাইনের মা ছিলেন একজন খাঁটি ব্রিটিশ নারী। মায়ের সেই ফর্সা গায়ের রং, হালকা নীলচে চোখ আর চমৎকার জিনের ছোঁয়া উজাইনের মাঝেও স্পষ্ট। 35 বছর বয়স হলেও তার সুগঠিত শরীর আর ধারালো চেহারার দিকে তাকালে মনে হয় সে 28 বা 30 বছরের কোনো তরুণ। ইনশিরা, অনেক হয়েছে। যা হয়েছে তা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমাদের এবার ডিভোর্স ফাইল করতে। উজাইন কড়াভাবে কথাগুলো বলল, কিন্তু ইনশিরা জেদ ধরে আবারও চোখ তুলে তাকিয়ে বলেন, আমি বলেছি না আমি ডিভোর্সে রাজি হব না। উজাইন এবার রাগ কমিয়ে খুব শান্ত কিন্তু ধারালো গলায় তাকে বোঝাতে শুরু করলো, বাস্তবতা বোঝার চেষ্টা করেন ছিল। আমাদের এজ গ্যাপ 20 বছর। তুমি এখন মাত্র 16তে পা দিয়েছ, আর আমার বয়স 35। ফিউচারে কি হবে ভেবেছ? তুমি যখন তোমার তরুণের সেরা সময় থাকবে, আমি তখন প্রায় বুড়ো হয়ে যাব। সমাজ, পরিবার সবাই আমাদের এই সম্পর্ক নিয়ে হাসাহাসি করবে। ইউ ডিজার্ভ সামওয়ান ইয়োর এজ। আমার মতো মানুষের সাথে আটকে থেকে নিজের লাইফ স্পয়েল করো না। ইনশিরা বুক চিরে আসা কান্না চেপে অভিমানের সুরে বলল, আপনি না ওই দিন সকালেই বললেন আপনি আপনার বউয়ের রুমে এসেছেন, তাহলে এখন আবার কেন এসব বলছেন? বউ শব্দটা ইনশিরার মুখে শুনতেই উজাইনের ভেতরে সেই আসক্তি আর রাগ একসাথে বিস্ফোরণের মতো ফেটে পড়ল। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সে বেখেয়ালিভাবে চরম কিছু কথা বলে ফেলল। উজাইন ইনশিরার একদম কাছে এসে তার চোখ বরাবর তাকিয়ে, হ্যাঁ, বলেছি। আমাদের বিয়ে হয়েছে আজ প্রায় 1 মাস হতে চলল। সো অ্যাজ এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আমাদের তো নেক্সট স্টেপটা নেওয়া দরকার, তাই না? চলো।
ইনশিরা থতমত খেয়ে চোখ বড় বড় করে কাপা কণ্ঠে বলে, কি কি বলছেন? উজাইন ওকে ভয় দেখানোর জন্য রুক্ষ ও তীব্র গলায় বলল, কি মানে জানো না একটা বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের কি করতে হয়, অথচ বিয়ে করে বসে আছো? ইনশিরা একদম অবুঝের মতোই বলল। মানে? উজাইন রাগে ফেটে পড়ে একদম হুট করেই বলে ওঠে, আই মেন ফিজিক্যাল হওয়া। চলো ফিজিক্যাল রিলেশন করি, আসো বেডরুমে, এখানেও হবে স্টাডি টেবিল। ইনশিরা উজাইনের এই চরম কথার গভীরতা পুরোপুরি তার মাথার উপর দিয়ে গেল। সে একদম বোকা মতো সরল চোখে উজাইনের দিকে তাকিয়ে বলল, না মানে কিছুদিন অপেক্ষা করুন। আপনি এত অস্থির হয়ে যাচ্ছেন কেন? ইনশিরার এই নিষ্পাপ বোকাটে আর সরল জবাব শুনে উজাইন যেন আকাশ থেকে পড়ল। তার নিজের মুখের কথা লাপাত্তা হয়ে গেল। সে চরম অপ্রস্তুত ও লজ্জিত হয়ে এক পা পিছিয়ে গেল। উজাইন কোনো মতে নিজের লজ্জার অস্বস্তি ঢাকতে চেঁচিয়ে উঠল, চুপ করো, আমি অস্থির হয়ে যাচ্ছে। হোয়াট এভার, কাল সকালে দেরি থাকবে, আমরা ল ফার্মে যাব। উজাইন, চুপ থাকো, তোমার সব চাইল্ডিশ বিহেভিয়ার জাস্ট ইরিটেটিং লাগছে, দম আটকে যাচ্ছে আমার। বলেই উজাইন আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। তীব্র অস্বস্তি আর লজ্জায় ঘর থেকে প্রায় পালিয়ে যাওয়ার মতোই বেরিয়ে গেল। রাত তখন 9:30। ডাইনিং টেবিলে সবাই বসেছে, কিন্তু ইনশিরার জায়গাটা খালি। ইরা কিছুটা বিরক্তি আর চিন্তা নিয়ে বলে, মেয়েটার কাণ্ড দেখো, বিকেলে বললো পেটে নাকি ভীষণ খিদে পেয়েছে, আর এখন ডাকতে গেলাম তো বললো খাবে না, ঘুমাবে। কি যে শুরু করলো! মেয়ের এই না খাওয়ার কথা শুনে জাহিরের মনটা কেমন যেন করে উঠল। সে চিন্তিত মুখে টেবিল থেকে উঠে সোজা মেয়ের ঘরের দিকে রওনা হলেন। জাহির ঘরে ঢুকে ইনশিরাকে ডেকে তুললেন। ইনশিরা বিছানায় শুয়েছিল। উজাইনের করা বিকালের আর আগের দিনের অপমানগুলো মনে করে তার চোখ দুটো তখনও ভারী। জাহিরের মেয়ের মাথায় হাত বুলিয়ে, কি হয়েছে রে আম্মু, আমার শরীর খারাপ? বিকেলে তো বললি খুব খিদে পেয়েছে, এখন না খেয়ে ঘুমাবি কেন? এই 35 বছরে এসে এখন এই পিচ্ছি বোটের বাচ্চামা সামলাতে হবে? উফরে বউ, এইটুকুনি বকাতে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সে আবার বলে ভালোবাসে। উজাইন মনে মনে ভাবছে। সে বুঝতে পারল বিষয়টা। ইনশিরা বাবার বুকে মাথা রেখে কোনো মতে তার কান্না চেপে বলল, না আব্বু, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। কিছুক্ষণ পর ঘরের দরজায় একটা শব্দ হলো। জাহির আর ইনশিরা দুজনেই তাকিয়ে দেখল উজাইন হাতে একটা ভাতের প্লেট নিয়ে ঘরের ভেতর ঢুকছে। উজাইনকে ওভাবে প্লেট হাতে ঢুকতে দেখে ইনশিরা একেবারে হকচকিয়ে সোজা হয়ে বসলো। তার বুকের ভেতর আবারও ঢিপঢিপানি শুরু হলো। লোকটা হয়তো আবারও বকবে। উজাইন জাহিরের দিকে তাকিয়ে প্লেটটা টেবিলের ওপর রেখে খুব স্বাভাবিক গলায় বলল, জাহির, তোর মেয়েকে বল খাবারটা খেয়ে নিতে, না খেয়ে এভাবে শুয়ে থাকে ঠিক না, না হয় পানিশমেন্ট পাবে। জাহির উজাইনের দিকে তাকিয়ে একটু হাসলেন। বন্ধুর এই দায়িত্ববোধ দেখে তার খুব ভালো লাগলো। জাহির প্লেটটা হাতে নিয়ে, হ্যাঁ উজাইন, তুই ঠিক বলেছিস। নে আম্মু, তোর উজাইন আঙ্কেল নিজে তোর জন্য খাবার নিয়ে এসেছে, এবার লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। জাহির নিজ হাতে ইনশিরাকে লোকমা তুলে খাইয়ে দিতে লাগলেন। ইনশিরা মুখ নিচু করে বাবার হাত থেকে খাচ্ছিল। উজাইন চলে যাওয়ার সময় দরজার কোণ থেকে উজাইন আর চোখে ইনশিরার সে চিবানোর ভঙ্গি দেখছিল। ইনশিরার চোখের কোণের জল আর বাবার প্রতি তার এই আদরের রূপ দেখে উজাইনের বুকের ভেতর আবার এক অদ্ভুত মায়ার টান অনুভূত হলো, যা সে কোনোভাবেই অস্বীকার করতে পারল না। পরদিন সকাল। গতকাল উজাইন কড়া গলায় বলেছিল আজ সকালে রেডি থাকতে, কারণ ওরা ল ফার্মে গিয়ে ডিভোর্স ফাইল করবে। কিন্তু ইনশিরা উজাইনের চেয়েও এক কাঠে ওপরে। সে উজাইন ঘুম থেকে ওঠার আগে ফজরের নামাজ আদায় করে ব্যাগ খাতা গুছিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ভোর 7টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিজের কলেজ এবং প্রাইভেটের উদ্দেশ্যে চলে গেল। সারাটা দিন সে বাড়ির বাইরেই কাটালো, যেন উজাইন তাকে ডিভোর্স পেপারে সাইন করানোর কোনো সুযোগই না পায়। সে যখন বাড়ি ফিরল তখন প্রায় সন্ধ্যা নেমে গেছে। রাত প্রায় 10:30। রাতের ডিনার শেষ করে ইনশিরা পা টিপে টিপে উমায়ের ঘরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই স্টাডি রুমের দিক থেকে পরিচিত দুটো কণ্ঠস্বর তার কানে এলো। দরজাটা সামান্য ফাঁকা করা ছিল। ইনশিরা উকি দিয়ে দেখল ভেতরে তার জাহির আর উজাইন বসে কথা বলছে। ইনশিরা কৌতূহলী হয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাতল। জাহির উজাইনের কাঁধে হাত রেখে খুব ক্যাজুয়াল গলায় বলল, কিরে উজাইন, তোর ওই বিজনেস ম্যারেজটা তো টিকলো না। সেদিন যা করেছে ও রাজি ছিল না, তা আগেই বলতে পারতো। কি আর করা, তকদিরে ছিল, সে বিয়েটা ডিল হিসেবে রেখেছিল।
আর সে তার উগ্র মাতার লাইফস্টাইলেই ছিল। মেয়েটা তো আগে থেকেই এমন ছিল, বিয়ের সময় শুধু ফর্মালিটি মেনটেন করেছে। ওসব বাদ দে, আমি খুব শীঘ্রই লন্ডনে ব্যাক করব। এখনই? কেন? আচ্ছা, এখন কি আর বিয়ে শাদী করার কোনো প্ল্যান আছে, নাকি এভাবে একা কাটাবি? উজাইন একটা দীর্ঘশ্বাস ফেলে মুখে খুব স্বাভাবিক থাকার ভনিতা করে। আপাতত না রে জাহির, আমরা এইভাবেই ভালো আছি, তাই এখন এসব নিয়ে একদম ভাবছি না। মুখে এই কথা বলে উজাইনের মনের ভেতর এক অদ্ভুত হাহাকার জেগে উঠল। সে মনে মনে বলল, তোর মেয়েকেই তো নিজে বউ করে বসে আছে জাহির, কিন্তু তোকে মুখ ফুরিয়ে সত্যিটা বলার মতো সাহস বা মুখে আমার নেই। ওদিকে ইনশিরা দরজার আড়ালে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, উফ, এই আব্বুটাও না, উনি হয়তো দুনিয়ার প্রথম শ্বশুর যে কিনা নিজের মেয়ের জামাইকে অন্য বিয়ের কথা বলছে। কিন্তু সে চমকে গেল এটা শুনে যে উজাইন লন্ডনে ফিরে যাবে। তারপর সে আবারও আড়ি পাতল বাকিটা শোনার জন্য। আর জাহির উজাইনের নীরবতা দেখে আলোচনার মোড় ঘুরিয়ে দিল। তার মুখভঙ্গি কিছুটা গম্ভীর এবং সহানুভূতিশীল হয়ে উঠল। আচ্ছা উজাইন, আমাইরার খবর কি বলতো? আঙ্কেল আর আন্টি কি শেষ পর্যন্ত ওকে আর ওর হাজবেন্ডকে মাফ করে দিয়েছেন? ওনারা কি এখন উমাইরাকে মেনে নিয়েছেন? আমাইরা নামটা শোনা মাত্রই উজাইন যেন পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে চারপাশের আলো ম্লান হয়ে এলো। অতীতের এক ভয়ানক কালবৈশাখী ঝড় তার পুরো মগজকে তোলপাড় করে দিল। সে কোনো জবাব দিতেই পারল না। শুধু তার অবচেতন মনে ভেসে উঠল এক অভিশপ্ত রাতের স্মৃতি। সেদিন রাতে আকাশ ভেঙে অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল। চারপাশটা এতটাই অন্ধকার আর ঝাপসা ছিল যে সামনের রাস্তা কিছু দেখা যাচ্ছিল না। উমায়েরা দ্রুত ড্রাইভ করছিল। ওর হাজব্যান্ড নিক ওকে শান্ত করার চেষ্টা করছে। ওরা বিয়ের প্রায় 1.5 বছর পর বাড়ি এসেছিল। ভেবেছিল এবার হয়তো অ্যাকসেপ্ট করে নেবে ওদের, কিন্তু এরকম কিছুই হলো না। উল্টো তার মা বাবা আরও রেগে গিয়েছিলেন। সেই কষ্টেই আমায়রা বেসামালভাবে ড্রাইভ করছিল। পিছনে উজাইন ওদের ফলো করছে। সেও দ্রুতই ড্রাইভ করছে ওদের গাড়িটা ওভারটেক করার জন্য। হুট করে 1 সেকেন্ডের মধ্যে হেডলাইটের তীব্র আলো চোখের সামনে ফ্ল্যাশ করলো। একটা বিশাল লরি এসে আমায়রাদের কারটাকে ধাক্কা দিল। এক বিকট শব্দে কারটা দুমড়ে মুচড়ে একদম শেষ হয়ে গেল। আমায়রা আর ওর জামাই স্পট ডেট। অতীতের এই তীব্র ট্র্যাজেডি আর কষ্টের ধাক্কা সহ্য করতে না পেরে উজাইনের শ্বাস আটকে আসতে লাগলো। এর মাঝেই হঠাৎ উমায়ের কথা মনে হলো। সে আর এক মুহূর্ত স্টাডি রুমে বসার শক্তি পেল না। উজাইন খুব দ্রুত বসা থেকে উঠে দাঁড়িয়ে কাঁপানো গলায় বলল, জাহির, আমি একটু আসছি। বলেই উজাইন প্রায় টালমাটাল পায়ে স্টাডি রুম থেকে বের হয়ে নিজের ঘরের দিকে হনহন করে হেঁটে চলে গেল। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা ইনশিরা উজাইনের এই আকস্মিক পরিবর্তন খুব ভালো করেই খেয়াল করলো। সে দেখলো উজাইনের চোখ দুটো লাল হয়ে গেছে এবং সে কাঁপছে। ইনশিরার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। উজাইনের পেছন পেছন সেও উজাইনের অন্ধকার ঘরের দিকে এগিয়ে গেল। উজাইনের অন্ধকার ঘরে তখন পিনপতন নীরবতা। বারান্দার গ্রিলটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। তার চোখের কোণ বেয়ে অবিরত জল গড়িয়ে পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। সে কোনো শব্দ ছাড়াই কাঁদছে। তার সে আদরের ছোট বোন উমায়রা আর এই পৃথিবীতে নেই, অথচ বোনের শেষ ইচ্ছে রাখতে গিয়ে আজ সবাইকে মিথ্যা বলতে হচ্ছে যে সে বেঁচে আছে। এই বিশাল কষ্টের পাহাড় সে একা বুকে চেপে রেখেছে। ঠিক তখনই ইনশিরা খুব আলতো পায়ে ঘরের ভেতর ঢুকলো। অন্ধকারে উজাইনের সেই ভেঙে পড়া শরীরটা দেখে ইনশিরার মনটা কেঁপে উঠল। সে আলতো করে উজাইনের পাশে গিয়ে দাঁড়ালো। ইনশিরা খুব নরম ও ব্যাকুল গলায় বলল, কি হয়েছে আপনার? আপনি ওভাবে কাঁদছেন কেন? প্লিজ বলুন আমায়। উজাইন চমকে উঠে চট করে চোখ দুটো মুছে নিল। তার কণ্ঠস্বর কাঁপছে। সে ইনশিরার দিকে ঘুরে দাঁড়ালো আর বলে, কিছু হয়নি ইনশিরা, জাস্ট লিভ মি অ্যালোন প্লিজ, এখন এখান থেকে চলে যাও। ইনশিরা উজাইনের হাতটা ধরতে গিয়েও নিজের হাত গুটিয়ে নিল। না, আমি যাব না। প্লিজ বলুন না, কিসের এত কষ্ট আপনাকে এভাবে শেষ করে দিচ্ছে, বলুন। উজাইনের ভেতরে জমে থাকা সব ক্ষোভ আর অসহায়ত্ব এইসব তার আর সইছে না। দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়তে পড়তে বলে উজাইন তীব্র আকুতি ভাঙা গলায়, ইনশিরা প্লিজ চলে যাও আমার লাইফ থেকে। এই জেটটা এবার ছেড়ে দাও। মাই লাইফ ইজ অলরেডি মেসড আপ। তুমি আমার সাথে সুখী হবে না, প্লিজ জাস্ট গিভ মি ডিভোর্স। ফ্লোরে বসে থাকা উজাইনের ঠিক সামনে ইনশিরা নিজেও হাঁটু গেড়ে বসে পড়ল। অন্ধকার বারান্দায় তারা এখন একে অপরের খুব কাছে।
এত কাছে যে একজনের তপ্ত নিঃশ্বাস অন্যজনের মুখের ওপর এসে আছড়ে পড়ছে। ইনশিরা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু গলায় একগুঁয়ে জেদ। কেন বারবার ডিভোর্সের কথা বলেন? আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে আপনার সব অতীত সব কষ্ট সহ কবুল করেছি, আমি আপনাকে কোনোদিনও ছাড়বো না। উফ এনশিরা, জেদ করা ভালো না, তুমি বোঝো না? সবাই তোমাকে দোষারোপ করবে, কেউ মেনে নেবে না। জেদ না উজাইন, আমি সত্যিই আপনাকে চাই। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনার জন্য সব সহ্য করব আমি, সব, যে যাই বলুক না কেন। ইনশিরার চোখে সেই নিঃশর্ত ভালোবাসা উজাইনের মগজে একটা তীব্র মাদকের মতো কাজ করলো। তার হালকা নীলচে চোখ জোড়া নেশালো হয়ে উঠল। এক দৃষ্টিতে ইনশিরার দিকে তাকিয়ে রইল। তার ভেতরে সব সামাজিক দেয়াল, প্রফেসরের গাম্ভীর্য আর অপরাধ বোধ এক সেকেন্ডে ভেঙে চুরমার হয়ে গেল। উজাইন নিজের ওপর সব নিয়ন্ত্রণ হারালো, আর হঠাৎই কিছুটা এগিয়ে ইনশিরার মায়াবী ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মাঝে শক্ত করে আঁকড়ে ধরল। ইনশিরা উজাইনের এই আকস্মিক ছোঁয়ার তীব্রভাবে কেঁপে উঠল। তার পুরো শরীর অবশ হয়ে এলো। কয়েক সেকেন্ড পর এক অজানা লজ্জায় আর ভয়ে সে তার ছোট ছোট দুটো হাত দিয়ে উজাইনের বুকে হালকা ধাক্কা দিয়ে নিজেকে সরাতে চাইল, কিন্তু উজাইনের শক্ত শরীরে এক চুলও নড়ল না। সে যেন এক তৃষ্ণার্থ চাতকের মতো ইনশিরার মাঝে হারিয়ে যেতে চাইল। কিছুক্ষণ পর ইনশিরার ভেতরে প্রতিরোধ গলে জল হয়ে গেল। সেও আলতো করে উজাইনের সাথে তাল মিলিয়ে এই তীব্র ভালোবাসার রেসপন্স করতে শুরু করলো। ওর শার্টের কলারটা খামচে ধরে উজাইন তার এক হাত দিয়ে ইনশিরার ফর্সা গলায় জড়িয়ে ধরে তাকে আরেকটু নিজের শরীরের কাছে টেনে আনলো। ইনশিরার নিঃশ্বাস আটকে আসছে, কিন্তু উজাইন ওর ঠোঁট জোড়াতেই মগ্ন। সেও হাঁপাচ্ছে। উজাইনের হার্টবিট যেন বুনো ঘোড়ার মতন ছুটছে। অন্ধকারে সেই বারান্দায় দুই জোড়া ঠোঁট এক অদ্ভুত নীরব ব্যাকুলতায় মেতে রইল। হঠাৎ ঠিক যেন এক তীব্র বিদ্যুতের ধাক্কায় উজাইনের মনের ঘোর কেটে গেল। সে এক ঝটকায় ইনশিরাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তার নিজের বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। উজাইন বড় বড় চোখ করে ইনশিরার দিকে তাকালো। ইনশিরা তখন ফ্লোরে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তার ঠোঁট দুটো কাঁপছে, আর সারা মুখ এক চরম লজ্জা ও থতমত খেয়ে যাওয়ার আভায় লাল হয়ে উঠেছে। উজাইন আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে তীব্র এক আত্মঘৃণা আর অপরাধ বোধে ভুগতে ভুগতে ঘর থেকে প্রায় ছিটকে বেরিয়ে গেল। সে সোজা বাড়ির বাইরে অন্ধকার রাস্তায় গিয়ে থামলো এবং নিজের চুল খামচে ধরলো। উজাইন নিজের মনে ধিক্কার দিয়ে মনে মনে চেঁচিয়ে উঠল, ছি উজাইন, হাউ কুড আই ডু দিস? আমি কিভাবে এতটা বেসামাল হয়ে গেলাম? দিস ইজ ডিসকাস্টিং। আমি আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারছি না। সে বুঝতে পারল এই বাড়িতে আর একদিনও থাকা মানে ইনশিরার এই মায়ার জালে সে চিরতরে বন্দী হয়ে যাবে এবং বন্ধুর বিশ্বাস নষ্ট করবে। সে পকেট থেকে ফোনটা বের করলো। রাত তখন 12টা। সে সরাসরি তার লন্ডনের অফিসিয়াল অ্যাসিস্ট্যান্টকে ফোন দিল। উজাইন ফোনে অত্যন্ত দ্রুত গম্ভীর গলায় বলল, হ্যালো, বুক অ্যান এমার্জেন্সি ফ্লাইট ফর মি রাইট নাও। আগামী 1-2 ঘন্টার মধ্যে যেন ফ্লাইট থাকে। আই হ্যাভ টু রিটার্ন ব্যাক টু নাইট। অ্যাসিস্ট্যান্ট ওপাশ থেকে ওকে জানিয়ে দ্রুত কাজ শুরু করলো। কিছুক্ষণের মধ্যে উজাইনের ফোনে কনফার্মেশন মেসেজ চলে এলো। ফ্লাইটের টিকিট কাটা হয়ে গিয়েছে। উজাইন ঘর থেকে হুট করে বেরিয়ে যাওয়ার পর ইনশিরা অন্ধকার ফ্লোরে আরও কিছুক্ষণ ওভাবেই বসে রইল। তার পুরো শরীর তখনও কাঁপছে, বুকটা ধড়ফড় করছে, কিন্তু সে ভয়ের চেয়েও এক অদ্ভুত অপার্থিব ভালো লাগা তার সারা মনে ছড়িয়ে পড়েছে। সে বিছানায় উঠে এসে লজ্জায় আর তীব্র সুখে বালিশে মুখ গুজে লুটোপুটি খেতে লাগলো। নিজের অজান্তেই তার হাত দুটো বারবার ঠোঁট জোড়া স্পর্শ করছিল, যেখানে একটু আগে উজাইনের সেই তীব্র ভালোবাসার ছোঁয়া লেগেছিল। সে মনে মনে ভাবল, প্রফেসর সাহেব আমায় ভালোবাসে। উনি মুখ ফুটে না বললেও আজ প্রমাণ করে দিয়েছে উনি আমার। এই সুখের আবেশে উঠে গিয়ে উমাইরের পাশে শুয়েই একসময় সে গভীর ঘুমে তলিয়ে গেল। এদিকে মাঝরাতে টিকিটের কনফার্মেশন পেয়ে উজাইন যখন ঘরে ঢুকলো, তখন ঘরের মৃদু আলোয় সে দেখলো বিছানায় ইনশিরা আর উমায়ের পাশাপাশি ঘুমাচ্ছে। উজাইন তার লাগেজটা দরজার পাশে রেখে ধীর পায়ে বিছানার কাছে এসে দাঁড়ালো। ইনশিরার নিষ্পাপ ঘুমন্ত ফেসটার দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে খুব সাবধানে উমায়েরকে কোলে তুলে নিল। ঘর থেকে বের হওয়ার আগে উজাইন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আলতো করে ঝুঁকে এসে ইনশিরার কপালে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো। এক পরম মায়া আর আজীবনের বিরহের এক শেষ চুমু। মনে মনে বলল, আই এম সরি লিটল বার্ড, আমি ফিরে যাচ্ছি, কারণ আমি তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। উজাইনের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ইনশিরার গালে। সে হালকা নড়ে ওঠে। উজাইন আর দাঁড়ায় না, ঘর থেকে বের হয়ে
ট্যাক্সিতে ওঠার পর জাহিরের ফোনে একটা টেক্সট মেসেজ পাঠিয়ে দিল। জাহির, খুব ইমার্জেন্সি একটা অফিসিয়াল কারণে আমাকে মাঝরাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে হলো। তোদের না বলে বের হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। পরদিন সকাল ইনশিরা যখন ঘুম ভাঙলো সে চোখ মেলে চারপাশে তাকিয়ে একটু অবাক হলো। সে এখনও উজাইনের রুমেই শুয়ে আছে, কিন্তু উমায়ের পাশে নেই। উজাইনের চশমা, ল্যাপটপ বা কোনো জিনিসপত্র ডেস্কে দেখা যাচ্ছে না। ইনশিরা একটু লজ্জা পেয়ে চট করে বিছানা থেকে নেমে নিজের রুমে চলে গেল এবং ফ্রেশ হয়ে নিল। তার মনে তখনও কাল রাতে সে নেশাক্ত প্রহরের দোলা। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। ব্রেকফাস্টের সময় টেবিলে উজাইন বা উমায়ের কাউকেই দেখা যায়নি। ইনশিরা ভেবেছিল হয়তো উজাইন ব্যবসার কোনো কাজে সকালে উমায়েরকে নিয়ে বাইরে গেছে, কিন্তু বেলা 12টা বেজে যাওয়ার পরও যখন ওদের কোনো খোঁজ নেই তখন ইনশিরার বুকের ভেতর এক অজানা আশঙ্কা খেলা করতে লাগলো। তার আর তর সইল না। সে ড্রয়িং রুমে গিয়ে তার বাবা জাহিরকে সরাসরি জিজ্ঞেস করলো। ইনশিরা বুকের ধরফরানি লুকিয়ে স্বাভাবিক গলায় বলল, আব্বু, উজান মানে উমায়ের কোথায় গেছে? সকাল থেকে দেখছি না যে। জাহির খবরের কাগজ থেকে মুখ তুলে মেয়ের দিকে তাকালেন। তার চোখে মুখেও কিছুটা বিস্ময়। আরে আম্মু, উজাইনরা তো চলে গেছে। মাঝ রাতেই ওর অফিস থেকে খুব এমার্জেন্সি একটা ফোন এসেছিল, তাই তাদের কাউকে ডিস্টার্ব না করে ও মাঝরাতে ইউকের ফ্লাইট ধরে ফিরে গেছে। আমাকে একটা মেসেজে দিয়ে গেছে শুধু। ইউকে ফিরে গেছে, এই 4টে শব্দ ইনশিরার কানে পৌঁছানো মাত্রই তার চারপাশের পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে এলো। কাল রাতে সেই তীব্র ভালোবাসা, বউ বলা সব কিছু যেন এক নিমিষে এক ভয়ানক শূন্যতায় রূপ নিল। সে কোনো কথা বলতে পারল না, কাঁদতে পারল না। সে শুধু চোখের পলক না ফেলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। লন্ডনের মাটিতে তখন উজাইন আর উমায়ের পৌঁছে গেছে, আর এখানে নিজের ঘরে এসে বিছানায় ধপাস করে পড়ে রইল ইনশিরা। তার চোখ দিয়ে কোনো পানি পড়ছে না। সে একদম অনুভূতিহীন, নিথর হয়ে গেছে যেন। কাল রাতের সেই মুহূর্ত, সেই নিবিড় ছোঁয়া সব যেন এক নিমেষে এক ভয়ানক দুঃস্বপ্নের রূপ নিয়েছে। সে তার ছোট বাটন ফোনটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে উজাইনের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে কোনো রিং হলো না। সম্ভবত উজাইন দেশ ছাড়ার আগে ওর নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিয়েছে। ইনশিরা আর নিজের ভেতরের এই তীব্র কষ্টের পাহাড় সামলাতে পারল না। সে বিছানার বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল। ঠিক কিছুক্ষণ পরেই আজানের ধ্বনি ভেসে ওঠে চারপাশে। ইনশিরা দ্রুত উঠে অজু করে আসে এবং জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর নামাজ শেষে সিজদায় লুটিয়ে পড়ে। তার চোখের জল আজ আর বাদ মানল না। এভাবেই কেটে গেল বিষাদময় 2-3টে দিন। ওদিকে লন্ডনে ফিরে ছোট উমায়েরও আম্মু আম্মু করে সারা বাড়ি মাথায় তুলছে, কারণ শেষের কয়েকটা দিন সে ইনশিরাকে অনেকবার আম্মুই ডেকেছিল। ইনশিরাকে না পেয়ে সে অনবরত কেটে চলেছে। উজাইন আবরার বাচ্চার এই ব্যাকুলতা দেখে চরম অসহায় বোধ করল, কিন্তু তার আর কোনো উপায় নেই। সে মায়ার দেয়াল ভেঙে বহু দূরে চলে এসেছে। ইনশিরাকে না পেয়ে অনবরত কেঁদে চলেছে সে। উজাইন আবরার বাচ্চার এই ব্যাকুলতা দেখে চরম অসহায় বোধ করছে, কিন্তু তার আর কোনো উপায় নেই। সে মায়ার দেয়াল ভেঙে বহু দূরে চলে এসেছে। তবে সে বহু দূরে চলে এসে ঠিকই, কিন্তু নিজের মনে সে বারবার হেরে যাচ্ছে। তার বৈধ নারীর ছলছল করা চোখ, নাম না যেন বুনো ফুলের ঘ্রাণ, প্রেয়সীর বোকা বোকা কথা, তার কান্না, তার আবদার সব উজাইনকে প্রতি মুহূর্তে অস্থির করে তোলে। বারবার কানে বাজে, প্রফেসর সাহেব কখনো আমাদের আলাদা হওয়ার কথা বলবেন না, আমি ওটাকে খুব ভালোবাসি। মেয়েটা কি জানে যে সে কত সুন্দর কথা বলে? তার প্রফেসর সাহেবও তার জন্যই ছটফট করছে? জানে না তো। উজাইন তো পালিয়ে এসেছে। উজাইন তখন ছাদে দাঁড়িয়েছিল রাত প্রায় 3টা শেষের দিকে। সে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ জোড়া বন্ধ করলেই ওই ভেজা চোখ জোড়া ভেসে ওঠে। সে আর সইতে পারছে না। তার তো অপরাধ নেই, মন তো বরাবরই লাগামহীন ঘোড়া। সে কি মানে দুনিয়া, সমাজ, নিয়ম নীতি? সে লন্ডনের ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে, চোখ জোড়া পানিতে টলটল করছে। কেন কেন তুমি আমার জীবনে এত অসময় এলে ইনশিরা? ওয়াই নাও? কেন আমি হেরে যাচ্ছি? কেন আর কয়টা দিন আগে জন্মালে না? কেন তোমাকে নিজেও বলতে পারি না? এই পর্যন্ত বলেই উজাইন রেলিং ঘেঁষে নিচে বসে পড়ল। হালকা বৃষ্টি শুরু হলো। সে আকাশের দিকে তাকিয়ে আবারও ফিসফিসালো, এই সমাজ, এই দুনিয়া কেন বাধা গেছে? কেন আমার বন্ধুর মেয়ে হয়ে জন্মালে? কেন জীবনে এই এলে প্রিয়তমা? দেখতে দেখতে বেশ কয়েকদিনই হয়ে গেছে। সবার জীবন আপন গতিতে চললেও দুই প্রান্তে দুটি আত্মা প্রতিনিয়ত ছটফট করছে।
তার মাঝে একদিন ইনশিরা শুনতে পেল তার বাবা ড্রয়িং রুমে বসে উজাইনের সাথে ফোনে কথা বলছেন। আলাপ শুনতে পেয়ে বুঝতে পারে উজাইন হবে। সে তাড়াতাড়ি করে বাবার সামনে এসে দাঁড়ালো এবং কান্না ভাজা গলা আড়াল করে বলল, আব্বু, আমি উমায়ের সাথে একটু কথা বলবো, দাও না ফোনটা। জাহির যখন ফোনে উজাইনকে বলল, উজাইন, ইনশিরা উমায়ের সাথে কথা বলতে চায়। পাশ থেকে উজাইন খুব রুক্ষভাবে নিজের ব্যস্ততা দেখিয়ে ফোনটা কেটে দিল। ইনশিরা দরজার পাশে দাঁড়িয়ে ঠিক বুঝতে পারলো উজাইন আসলে ব্যস্ততার বাহানায় তার সাথে সব যোগাযোগ এড়িয়ে চলেছে। এভাবে দিন যেতে যেতে কেটে গেল দীর্ঘ 4টি মাস। ইনশিরা আর উজাইনের মধ্যে কোনো কথা হয়নি। হঠাৎ একদিন দুপুরবেলায় জাহিদ তার ফোনটা ডাইনিং টেবিলে রেখে কোথাও গিয়েছিল। ইনশিরা নিজের আবেগকে ধরে রাখতে পারল না। সে ঝটপট বাবার ফোনটা তুলে নিয়ে উজাইনের নাম্বারে কল দিল। এবার রিসিভ হলো। ওপাশ থেকে উজাইনের সেই চেনা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো জাহির, বল। ইনশিরা চেপে রাখতে পারল না। সে ওপাশ থেকে ডুকরে কেঁদে উঠেই বলল, উজাইন সাহেব। উজাইন সাহেব ডাক্তার শোনা মাত্র ওপাশে প্রফেসরের মনে হলো তার কলিজাটা যেন ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। তার বুকের ভেতর এক তীব্র হাহাকার জেগে উঠল। তার প্রচণ্ড ইচ্ছে হলো ডানা মেলে এই মুহূর্তে ইনশিরার সামনে গিয়ে দাঁড়াতে, তার চোখের জল মুছে দিতে, কিন্তু সে নিজেকে পাথরের মতো শক্ত করলো। ইনশিরা ফোনে অনবরত কাঁদতে কাঁদতে, কেন এমন করলেন আমার সাথে? আমি তো কোনো অপরাধ করিনি। আমায় কিছু না বলে ভবে মাঝরাতে কেন চলে গেলেন? আর উমায়ের বাচ্চাটা তো আমারও। 4 মাস হয়ে গেল। আপনি উজাইন নিজের ভেতরের কাঁপুনি লুকিয়ে অত্যন্ত শীতল করা গলায় বলল, লিসেন ইনশিরা, নিজের লাইফে নিজের স্টাডিতে ফোকাস করো। তুমি যেটাকে ভালোবাসা বলছো ওটা স্রেফ তোমার 16 বছরের বয়সের একটা ক্ষণিকের মোহ। ইটস জাস্ট অ্যান ইলিউশন। ইনশিরা আরও বেশি কান্নায় ভেঙে পড়ে, মৃদু চিৎকার করে, না, এটা মোহ না। আমি আপনার বিবাহিত বউ উজাইন সাহেব। ওই বিয়ের কোনো ভবিষ্যৎ নেই ইনশিরা, যে ছেড়ে দাও। ইনশিরা উপাস থেকে আরও বেশি কান্নায় ভেঙে পড়েছে বুঝতে পেরে উজাইন আর কথা বাড়াতেই চাইল না। সে জানে আর 1 সেকেন্ড কথা বললে সে নিজেই দুর্বল হয়ে পড়বে। উজাইন অত্যন্ত কঠোর ও চড়া গলায় বলল, আর কখনো আমাকে কল করবে না। আমি ডিভোর্সের ব্যাপারটা দেখছি। আই রিপিট, কখনো আর এই নাম্বারে কল করবে না। 35 বছর বয়সে একটা কিশোরী মেয়ের জন্য পাগল হওয়া হয়তো খুব বেমানান। উজাইন ফোনটা কেটে দিল। তার সেই হালকা নীলচে চোখজোড়ায় এক আকাশ পরিমাণ শূন্যতা। উজাইন তখন রাস্তায় ছিল, গাড়িটা থামিয়ে টেমস নদীর পাড়ে গেল। তার চোখের পাপড়িগুলো ভেজা, বোধহয় সেও কাঁদছে, চুলগুলো এলোমেলো। সে দ্রুত টাইটা লুজ করে শার্টের ওপরে 2টো বোতাম খুলে ফেলল। একটা লম্বা শ্বাস নিল। লিটল বার্ড, ভাগ্য বড়ই নিষ্ঠুর। প্লিজ আমাকে মাফ করে দিও। তোমায় বড্ড বেশি ভালোবাসি। এই দূরত্ব আমারও সইছে না পাখি। ভালো থেকো। এদিকে ইনশিরা পাগলের মতো আবারও কল দিল, কিন্তু উজাইন আর ফোন ধরল না। সেই শেষ। এরপর আর কোনো দিন কোনোভাবেই তাদের মধ্যে আর কথা হয়নি। এভাবে ধীরে ধীরে সময় পার হচ্ছে। ইনশিরা নিজের কান্না আর একাকিত্বকে নিজের জেদ বানিয়ে নিল। সে মন দিল পড়াশোনায়। এভাবেই দীর্ঘ 3টি বছর পেরিয়ে গেল। ইনশিরা আর সেই অবুঝ 16 বছরের বালিকা নেই। সে এখন 19 বছরের এক আত্মবিশ্বাসী, জেদি এবং অনিন্দ সুন্দরী তরুণী। উজাইনের সেই শেষ কথাটা, স্টাডিতে ফোকাস করো, সেটিকে জেদ বানিয়ে সে দিন রাত এক করে পড়াশোনা করেছে। তার একমাত্র লক্ষ্য ছিল উজাইনের যোগ্য হওয়া এবং লন্ডনের সেই ইউনিভার্সিটিতেই চান্স পাওয়া যেখানে উজাইন প্রফেসর। এই 3 বছর ইনশিরা মোনাজাতে শুধু উজাইন আর স্কলারশিপই চেয়েছে। জায়নামাজ বিছিয়ে উজাইন আর ওর একটা ঝাপসা ছবি, যেটা সুমি ওদের বিয়ের সময় এক ফাঁকে তুলেছিল। অনেক তাড়াহুড়ো ছিল বলে হয়তো ছবিটা ঝাপসা। ওটা নিয়েই কিছুক্ষণ তাকিয়ে পার করত। ইনশিরা শেষ পর্যন্ত উজাইনের ডিপার্টমেন্টে স্কলারশিপে চান্স পেয়ে যায়। এদিকে জাহিরের ব্যবসার কাজে পরিবার সহ এখন লন্ডনে স্থায়ীভাবে শিফট হওয়ার সিদ্ধান্ত নেয়। তারা লন্ডনের একটি আবাসিক এলাকায় বাড়ি ভাড়া নেয়, যা কিনা একদম উজাইনের বাড়ির ঠিক পাশেই। উজাইন এখনও জানে না যে ইনশিরা লন্ডনে এসেছে। 3 বছর ধরে সে নিজেকে বুঝিয়েছে যে ইনশিরা হয়তো তাকে ভুলে নিজের মতো ভালো আছে, কিন্তু মনে মনে সেও প্রতিটা মুহূর্ত ইনশিরার বিরহে পড়েছে। এর মাঝে তেমন একটা কথা বা যোগাযোগ হয়নি জাহিরের সাথে। হাতে গোনা কয়েকবার ওদের ফোনালাপ হয়েছিল। জাহির যখন ইনশিরার কথা বলতো ওপাশ থেকে ছটফট করতো উজাইনের বেসামাল মনটা, আর মুগ্ধ হয়ে প্রত্যেকটা কথা শুনতো সে, কিন্তু আগবারই কিছুই বলতো না।
সে এতটাই অন্ধ আসক্তিতে ডুবে গেছে। ইনশিরার নামের প্রথম অক্ষরটা আয় ঘাড়ের পেছনে কালো রঙে খোদাই করিয়েছে, যাতে সে দূরে থেকেও প্রতিটা মুহূর্ত তার প্রিয়তমাকে অনুভব করতে পারে। তুমি প্রথম, তুমি শেষ। উজাইন যখন ইনশিরাকে নিয়ে ভাবতো তখন এই কথাগুলোই আওড়াতো। যদিও সে একটা বিজনেস ম্যারেজে ছিল, তবে তাদের সংসার এক মুহূর্তও হয়নি। 2 দিন আগে মাঝরাতে ইনশিরা পরিবার সহ ইউকে আসে। আজ ইউনিতে তার প্রথম দিন, নতুন সেমিস্টারের প্রথম ক্লাস। ইনশিরা একদম প্রথম বেঞ্চের মাঝখানে বসে দরজার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। ঠিক তখনই ক্লাসরুমে প্রবেশ করলো সে। 3 বছর পরই প্রথম ইনশিরা উজাইনকে সামনাসামনি দেখলো। ইনশিরা ভাবেনি প্রথমেই দেখতে পেয়ে যাবে। উজাইনের দিকে তাকিয়ে ইনশিরা চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। বাংলাদেশে ব্যবসার কাজে রোদে ঘুরে উজাইন কিছুটা কালচে হয়ে গিয়েছিল, কিন্তু লন্ডনের ঠান্ডা আবহাওয়ায় তার গায়ের রং এখন সেই কালচে ভাবে ছিটে ফোটাও নেই। সে আগের চেয়ে অনেক বেশি ফর্সা এবং ফিট দেখাচ্ছে, তবে হয়তো কাজের চাপে শরীরটা কিছুটা শুকিয়েছে। তার পরনে একটা কুচকুচে কালো শার্ট, হাতা দুটো কোণে পর্যন্ত গোটানো। হাতা গোটানোর ফলে উজাইনের এক হাতে কবজি বেয়ে একদম গলা পর্যন্ত উঠে যাওয়া ডার্ক ট্যাটুটা স্পষ্ট দেখা যাচ্ছে। তার ব্যক্তিত্বে এক বন্য আকর্ষণ যোগ করেছে। বিডিতে উজাইন সবসময় চুলে জেল দিয়ে একদম নিখুঁতভাবে সেট করে রাখত, কিন্তু এখানে সে সম্পূর্ণ অন্যরকম। সে আগের মতোই, তার চুলে এখন একটা ট্রেন্ডি ওলফ কাট। চুলগুলো তার ঘাড়ে এবং কপালে কিছুটা এলোমেলো ও ছড়িয়ে ছিটিয়ে আছে। যেহেতু উজাইনের মা একজন ব্রিটিশ নারী, তাই সেও এখানকার মতোই দেখে মনেই হবে না যে তার বয়স 38+। চশমার আড়াল থেকে তার সেই তীক্ষ্ণ নীলচে চোখ দুটো ক্লাসের দিকে তাকালো। ইনশিরা হাঁ করে উজাইনের এই দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা এক ঝটকায় তোলপাড় হয়ে গেল। সে মনে মনে ডুকরে উঠেই ভাবল, ইস, ওর প্রফেসর সাহেব দিন দিন কত হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। না না, প্রফেসর সাহেব কেন, উজাইন তো ওর নিজের বর। উজাইন তার ল্যাপটপটা ডেস্কে রেখে সোজা হয়ে দাঁড়ালো এবং পুরো ক্লাসের দিকে তাকিয়ে তার সেই গম্ভীর চেনা মায়াবী গলায় নিজের পরিচয় দিল। Good morning, everyone. I am Professor Uzain Abrar. I'll be taking your economics department this semester. Welcome to the university. উজাইনের মুখে তার পরিচয়টা শুনে ইনশিরার ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, দ্য গেম হ্যাজ জাস্ট বিগান, প্রফেসর সাহেব। উজাইন সবাইকে নিজের ছোট করে পরিচয় দেওয়ার নির্দেশ দিল, কোন দেশ থেকে এসেছে এবং নাম কি। বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একে একে সবার পরিচয় দিচ্ছিল। তখন হঠাৎ তার চোখ গেল একদম প্রথম বেঞ্চের ঠিক মাঝখানে বসা মেয়েটির ওপর। মেয়েটি এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। উজাইন চশমাটা একটু ঠিক করে আবারও তাকালো। তার বুকের ভেতরটা 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। হাতের কলমটা যেন খসে পড়তে চাইল। সে মনে মনে চরম থতমত খেয়ে নিজেকে বলল, Inshira? Is that really her? 3 বছর পর? নাকি আজ আমি আবার কোনো ভুল দেখছে? 16 বছরে সেই রোগা পিচ্ছি মেয়েটি আজ এক অনিন্দ সুন্দরী, আত্মবিশ্বাসী তরুণী। তার চোখে আজ কোনো কান্না নেই, আছে এক বুক জয় করার জেদ। উজাইন নিজের ভেতরের প্রবল ঝড়টা আড়াল করে অবশেষে প্রথম বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো ইনশিরা। সে সরাসরি উজাইনের চোখের দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল। ইনশিরা খুব স্পষ্ট এবং মার্জিত ইংরেজিতে বলল, হ্যালো, গুড মর্নিং প্রফেসর। আমি ইনশিরা কায়নাত ফ্রম বাংলাদেশ। উজাইন যেন আকাশ থেকে পড়ল। তার কানে দুপাশ দিয়ে গরম হাওয়া বয়ে গেল। কিন্তু প্রফেশনাল লাইফে সে অত্যন্ত কড়া, তাই ক্লাসের বাকি স্টুডেন্টদের সামনে সে নিজের কোনো ইমোশন প্রকাশ পেতে দিল না। খুব স্বাভাবিক থাকার ভান করে সে কোনো মতে ক্লাসটা চালিয়ে গেল এবং শেষ করলো। কিন্তু ক্লাসের পুরোটা সময় ইনশিরার ওই চোরা চাউনি প্রফেসরের সাহেবের সামনের অবস্থাটা একেবারে বেহাল করে দিল। ক্লাস শেষ করেই উজাইন প্রায় দ্রুত পায়ে নিজের পার্সোনাল কেবিনে চলে এলো। দরজাটা লক করে সে টাইটা কিছুটা আলগা করে দিল। সে জোরে জোরে শ্বাস নিচ্ছে। উজাইন নিজের কপালে হাত দিয়ে সোফায় ধপ করে বসে বিড়বিড় করতে লাগলো, এই মেয়েটা এই বুড়ো বয়সে আমাকে নির্ঘাত হার্ট অ্যাটাক করাবে। What on earth is she doing here? ঠিক তখনই উজাইনের টেবিলের উপর রাখা আইফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা লন্ডনের লোকাল নাম্বার ভাসছে। উজাইন ভ্রুকুচকে তাকালো, পরে ভাবলো হবে হয়তো কেউ। কলটা রিসিভ করে কানে নিল। ওপাশ থেকে এক পরিচিত চিল্ড গলার আওয়াজ ভেসে এলো, কি রে দোস্ত, খবর কি তোর? লন্ডনে এসে তো তুই বন্ধুকে ভুলে গেছিস। উজাইন চমকে উঠে সোজা হয়ে বসলো। জাহির, তুই? আরে শোন,
তোকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। ইনশিরা কিন্তু তোর ইউনিভার্সিটিতে তোর সাবজেক্টেই চান্স পেয়েছে। আজই ওর প্রথম ক্লাস। এটা একদম নতুন এখানে, কিন্তু তুই কিন্তু ওর একটু এক্সট্রা খেয়াল রাখবি, কেমন? উজাইন মনে মনে চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ দেখেছি, খেয়াল আমি রাখবো নাকি ও আমার রাখবে আল্লাহ জানে। মুখে বলল, হ্যাঁ জাহির, আমি ওকে ক্লাসে দেখেছি, কথা হয়েছে, কিন্তু জাহির উজাইনকে কথা শেষ করতে না দিয়ে সে বলে ওঠে, বাকি কথা পরে বলবো রে, এখন আসল খবরটা শোন। আমরা পুরো ফ্যামিলি পাকাপাকিভাবে লন্ডনে শিফট করেছি। আজ রাতেই তুই উমায়েরকে নিয়ে আমাদের বাসায় ডিনারে আসবি। কোনো বাহানা শুনবো না। আমি তোকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, জলদি চলে আয়। জাহির ওপাশ থেকে ফোনটা কেটে দিল। উজাইন ফোনটা কানের কাছ থেকে নামিয়ে আনমনে ছাদের দিকে তাকিয়ে টেবিল চাপড়ে একগাল হাসল। উজাইন মনে মনে চরম বিরক্ত হয়ে বিড়বিড় করল, বাহ, জামাইকে বলছি নিজের বউয়ের খেয়াল রাখতে, আজ তো একটা শয়তান শ্বশুর, যেমন বাপ তেমন মেয়ে। উফ। ঠিক তখনই উজাইনের ফোনে জাহিরের পাঠানো লোকেশন আর অ্যাড্রেসটা মেসেজ আকারে এলো। উজাইন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অ্যাড্রেসটা দেখা মাত্রই তার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। সে স্তব্ধ হয়ে আবিষ্কার করলো জাহিরা যে বাড়িটা ভাড়া নিয়েছে তা অন্য কোথাও নয়, একদম উজাইনের নিজের এলাকায়। উজাইন আবারও কপাল চাপড়ালো। সে খুশি হবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। আচ্ছা, ইনশিরা তো বড় হয়েছে, মানে বুদ্ধিও হয়েছে, এখন নিশ্চয়ই 3 বছর আগের জেদটা ছেড়ে দিয়েছে। কিন্তু তার মনের অবস্থা, ইনশিরা না হয় সব ভুলে গেছে, বাদ দিয়ে ফেলেছে, কিন্তু সে তো সেই 3 বছর আগের ওই দিনটাতেই আটকে আছে, যেদিন সে কবুল বলেছিল ইনশিরা তার স্ত্রী, তার প্রেয়সী, যা সে কখনোই অস্বীকার করতে পারে না। উজাইন গিয়ে তার চেয়ারে বসে তার গালে হাত দিয়ে ভাবছে কত বড় হয়ে গেছে তার পিচ্চি বউটা। তার কিছু পুরানো স্মৃতি মনে পড়ল। সে তখন উইনি থেকে ফিরছিল। তাদের বাড়ির গেটের সামনে তখন পিচ্চি ইনশিরার বেশ ভালোই কথা বলতে শিখে গেছে, কিন্তু বুঝিয়ে বলতে পারে না, হাত করে বলে। তখন ইনশিরা ওর চাচার কোলে ছিল। জারিফও উজাইনের বাসায় যাচ্ছে, তাদের বাসা পাশাপাশি ছিল। তখন ইনশিরা চিৎকার করে হেসে বলল, তা তো দেখো উদয় নেতেতে। উজাইন তোমার কি হয় সোনা? জারিফ বলে ইনশিরাকে তখন সে এক লাফে উজাইনের কোলে দিয়ে ওর গলা জড়িয়ে ধরেই বলে, বর হয়। তাই? উজাইন হেসে বলে। ইনশিরা গাল ধরে টানে। তখন জারিফ বলে, ভালোই হলো, মেয়ের জন্য চিন্তা নেই, ঘরের জামাই ঘরে আছে। পরে দুজনেই হাসতে হাসতে বাসায় চলে যায়। রাত 8টা। জাহিরের পাঠানো অ্যাড্রেস মিলিয়ে উজাইন যখন উমায়ের হাত ধরে পাশের বাড়ির কলিং বেলটা বাঁচালো, তখন তার নিজের বুকের ভেতরটা তীব্র ধরফরানি করছে। সে অবাক হচ্ছে, ঠিক পাশের বাড়ি, কিভাবে সম্ভব? কয়েক সেকেন্ড পরেই দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছে ইনশিরা। আজ সে ইচ্ছে করেই একটা মেরুন রঙের শাড়ি পরেছে, চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। 3 বছর আগে সেই শাড়ি পরা ইনশিরার স্মৃতি উজাইনের মগজে 1 সেকেন্ডেই ধাক্কা দিলেও সে অত্যন্ত কঠোরভাবে নিজের চোখ সরিয়ে নিল। সে ইনশিরার দিকে এক পলকও তাকালো না, যেন সামনে কেউ দাঁড়িয়েই নেই। ইনশিরা উজাইনের এই অবহেলায় মনে মনে কিছুটা কষ্ট পেল, নিজেকে সামলে নিল। তার পুরো মনোযোগ এখন 7 বছরের উমায়ের দিকে। উমায়ের এখন বেশ লম্বা হয়েছে, দেখতে অনেকটাই উজাইনের মতোই। ইনশিরা ফ্লোরে হাঁটু গেড়ে বসে উমায়েরকে কাছে নিতে নিতে আবেগী গলায় বলে উঠল, কত বড় হয়ে গেছিস আমার ইনশিরার কথা শেষ হওয়ার আগেই উমায়ের কিছুটা পিছিয়ে গেল। সে লন্ডনের পরিবেশে বড় হওয়ার বাংলা তেমন একটা বলতে পারে না। সে ইনশিরার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে খুব স্বাভাবিক হয়ে বলে উঠল, হু আর ইউ? উমায়ের মুখে এই তুমিকে শুনে ইনশিরার চোখের কোণটা মুহূর্তেই কেঁপে উঠল। সে এক অদ্ভুত অবাক চোখে উমায়ের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল।